সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি খিলগাঁও মডেল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের নিয়মিত অনলাইন ক্লাসে। আমি রাজীব চন্দ্র দাস, প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, খিলগাঁও মডেল কলেজ, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আমাদের আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। সিলেবাসের প্রায় শেষ দিকে আমরা। আজকে আমি তোমাদের আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে ব্যাংকিং ও বীমা। আমাদের ব্যাংকিং পার্টের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পত্রের ফিনান্স, ব্যাংকিং ও বীমা, ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের আমরা আজকে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের যে শিখন ফলগুলো, আমরা এগুলো প্রথমে জেনে নিব। হস্তান্তরযোগ্য দলিল এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, হস্তান্তরযোগ্য আবশ্যকীয় শর্তাবলী ব্যাখ্যা করতে পারবে, হস্তান্তরযোগ্য দলিল সংক্রান্ত আইন বর্ণনা করতে পারবে, সরকারি নোট ও ব্যাংক নোটের পার্থক্য নির্ণয় করতে পারবে, ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। চ্যাপ্টারটা খুবই ছোট হওয়া সত্ত্বেও এই চ্যাপ্টার থেকে আমাদের প্রায় প্রতি বছরেই সৃজনশীল আসে। তো সৃজনশীল আসার জন্য যেটা হচ্ছে যে তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের ম্যাক্সিমামেরই দখলে আছে, অর্থাৎ আয়ত্তে আছে। তোমরা অনেকেই চ্যাপ্টারটা সম্পর্কে জানো। তো আমি যেটুকু বলবো একটু তোমরা মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ দিয়ে শুনলে বা আমার সাথে সাথে বাসায় যদি তুমি নিজে একটু প্র্যাকটিস করো, বই নিয়ে পড়াশোনা করো, অবশ্যই চ্যাপ্টারের যে টপিকস গুলো এগুলো খুব সহজেই অনুধাবন করতে পারবে, শিখতে পারবে। ওকে, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম যে কোশ্চেনটা, এটা হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অর্থ। আমি যেটা পড়ছি এটা আমার বই থেকে, আমার নিজের লেখা বই থেকে পড়ছি, ক্লাসটা নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধার জন্য তোমরা এটা দেখতে পারো, এবং কার যদি ফাইলের প্রয়োজন হয় যোগাযোগ করে ইমেলের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারো। যথা নিয়মে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তর গ্রহীতা এর দ্বৈত সরি এর বৈধ মালিকানা বা সত্ত্ব লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। আমি আবারও বলছি, যথা নিয়মে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তর গ্রহীতা এর বৈধ মালিকানা বা সত্ত্ব লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। অর্থাৎ হস্তান্তরযোগ্য ঋণের দলিল এক ধরনের আর্থিক হাতিয়ার বা ঋণপত্র, বা একজনের কাছ থেকে অন্যজনের নিকট হস্তান্তর করা যায়। ধারকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই দলিল লিখিত সম্পত্তি ও সরল বিশ্বাসে দলিল গ্রহীতার অধিকারে চলে যায়। শুধু হস্তান্তর দ্বারা এই সকল দলিল বিক্রয়, পরিশোধ কিংবা মালিকানা স্থানান্তর করা যায় বিধায় দলিলে আদেশ দ্বারা অথবা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে ভাগ দ্বারা এগুলো পরিশোধ্য। তাহলে এটার ইতিহাসটা আমরা একটু জানি যে ব্রিটিশ আমলে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইন জারি করে সরকার হস্তান্তরযোগ্য দলিল সমূহকে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ মানুষ যে আর্থিক লেনদেন যেটা করা হয়, অর্থাৎ মালিকানা পরিবর্তন করা হয়, আমার সম্পদ আছে, আমার কাছে আছে, আরেকজনের এটা হবে। এটা কিভাবে হবে? এটা একটা আইনগত বৈধতা দরকার, আইনগত একটা স্বীকৃতির প্রয়োজন। এই যে বিষয়গুলো, টোটাল বিষয়গুলো 1981 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনে একটা হস্তান্তরযোগ্য স্বীকৃতির জন্য একটা আইন জারি করে। এই আইন অনুযায়ী প্রত্যয়নপত্র বা অঙ্গীকারপত্র সেম একই কথা, বিনিময় বিল, চেক, হস্তান্তরযোগ্য দলিল। আমাদের মূলত প্রধানত তিনটি হস্তান্তরযোগ্য দলিল। প্রথমত হচ্ছে প্রত্যয়পত্র,
বা অঙ্গীকারপত্র, আমরা যেটাকে অঙ্গীকারপত্র বলি, বিনিময় বিল এবং চেক, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চেক। এই তিনটি হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য দলিল। আমি আবারও এই তিনটাকে একটু মার্ক করে দিচ্ছি। দেখো আমাদের এই চ্যাপ্টারটাতে এবং পরবর্তী চ্যাপ্টারটাতে এই রিলেটেড আলোচনাগুলোই আমরা করব। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং এগুলো একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। তাহলে তিনটা বিষয়, একটা হচ্ছে অঙ্গীকারপত্র, বিনিময় বিল, চেক। হস্তান্তরযোগ্য দলিল সমূহের বৈশিষ্ট্য সমরূপ হলেও এগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ প্রত্যেকটার কাজ কিন্তু প্রায় সেম। চেকের কাজ কি, বিনিময় বিলের কাজ কি, অঙ্গীকার পত্রের কাজ কি, যে কাজগুলো আছে অর্থাৎ তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটাই প্রায় কাছাকাছি, কিন্তু কিছুটা পার্থক্য আছে। এই হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই তার প্রস্তুতকারী কর্তৃক লিখিত স্বাক্ষরিত হতে হবে। দলিলে বর্ণিত নির্দিষ্ট পরিমাণ অর্থ নিঃস্বার্থভাবে তার বাহককে অর্থাৎ যে ধারণ করে চেকটা অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদিষ্ট কোনো ব্যক্তিকে চাওয়া মাত্র অথবা নির্দিষ্ট তারিখে কিংবা ভবিষ্যতে নির্ধারিত কোনো তারিখে পরিশোধের জন্য প্রস্তুতকারী অঙ্গীকারবদ্ধ থাকে। বাহককে পরিশুদ্ধ হলে সকল হস্তান্তরযোগ্য দলিল শুধু অপূর্ণ ধারা হস্তান্তরযোগ্য করা যায়। আদেশ দ্বারা পরিশোধযোগ্য হলে পৃষ্ঠা অঙ্কন বা অপূর্ণ দ্বারা হস্তান্তর করা যায়। মানে পৃষ্ঠা অঙ্কনের এক্ষেত্রে প্রয়োজন পড়ে। অর্থাৎ আমরা যে অপর পেজে দুইটা আহ আড়াআড়ি দাগ বা বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। হস্তান্তরযোগ্য দলিলের সিলমোহর লাগাতে হয় এবং কিছু কিছু দলিলে সিলমোহরের প্রয়োজন হয় না। হস্তান্তরযোগ্য দলিল হলো, যেমন চেকের ক্ষেত্রে সিলের প্রয়োজন নেই, হস্তান্তরযোগ্য দলিল হলো চেকের মতো অঙ্গীকার পৃষ্ঠাসমূহ রেখাঙ্কিত করা যায় না, যে চেকের মতো করে আড়াআড়ি করা যায় না। আবার কিছু কিছু হস্তান্তরযোগ্য দলিলে স্বীকৃতির প্রয়োজন হয়, হস্তান্তর গ্রহীতার স্বীকৃতির প্রয়োজন হয়। তো বাংলাদেশে বহুল ব্যবহৃত হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে চেক হচ্ছে একটি জনপ্রিয় দলিল, যা ব্যাংক কর্তৃক আমানত হিসাব সমূহের বিপরীতে ইস্যু করা হয়। আমানতকারীর হিসাবের বিপরীতে ইস্যু করা হয়। বাংলাদেশের ব্যাংকগুলোর সকল শাখায় তাদের আমানতকারীদের চলতি সঞ্চয় ও আমানত হিসাবের বিপরীতে চেক ইস্যু করতে পারে। চেক ইস্যু করতে পারে। তো এই হচ্ছে চেক, যে কোনো হিসাবের আমানতি হিসাবের বিপরীতে চেক ইস্যু করা হয়। তবে বিনিময় বিল বা অঙ্গীকার পত্রের ব্যবহার এখনো সীমিত। আমাদের দেশে বা সারা বিশ্বেই হচ্ছে যে চেকের ব্যবহারটা সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল, এটা সবাই ব্যবহার করছে। কিন্তু বিনিময় বিল এবং অঙ্গীকার পত্র এটা সীমিত আকারে ব্যবহৃত হয়। সরকার অঙ্গীকার পত্র ইস্যু করে এবং ব্যাংকগুলো তা ক্রয় ও ধারণ করে। ধারক ব্যাংকগুলোর এই সকল হস্তান্তরযোগ্য দলিল বাংলাদেশ ব্যাংকের নিকট বাট্টা করতে পারে। অর্থাৎ যারা এই ধরনের হস্তান্তরযোগ্য দলিলগুলো ক্রয় করে তাকে ধারক বলছি। তো ধারক এই ক্ষেত্রে এগুলো সময় মতো বা তার প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে নির্দিষ্ট বাট্টার হারে এগুলোকে ভেঙে নগদ অর্থে রূপান্তর করতে পারে। সাধারণত বাংলাদেশে দুই ধরনের বিনিময় বিল ব্যবহৃত হয়, যেটা হচ্ছে বৈদেশিক বিল আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বিল। তবে আমাদের দেশে এইসব বিলের ব্যবহার পর্যাপ্ত নয়। সাধারণত এইসব হস্তান্তরযোগ্য দলিল বা বিনিময় বিল প্রাপক বা ধারকগণ ব্যাংকের নিকট বাট্টার বিনিময়ে নগদে বিক্রয় করে দেয়। বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কমিশন বা বাট্টা আদায় করে। যে চেকগুলো নগদ অর্থে হস্তান্তর করে তার জন্য হচ্ছে ব্যাংক কমিশন নেয়, কিন্তু যে অঙ্গীকার পত্র, বিনিময় বিল এগুলো বাট্টার করার ক্ষেত্রে অবশ্যই আহ প্রতিষ্ঠান এখানে বাট্টা বা কমিশনের বিনিময়ে সেটা পরিবর্তন করে। হস্তান্তরযোগ্য দলিল একটি লিখিত প্রত্যয়ন পত্র। 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের এই সংজ্ঞায় বলা হয়েছে, হস্তান্তরযোগ্য দলিল বলতে একটি প্রতিশ্রুতিপত্র, প্রমিসারি নোট, বিল বা চেককে বোঝায়, যা নির্দেশিত ব্যক্তি বা বাহককে প্রদেয়। অর্থাৎ চেক, হস্তান্তরযোগ্য দলিল মানে এখানে যেটা বলছে বিনিময় বিল বা প্রতিশ্রুতি পত্র,
এগুলো বলতে যেটাকে বোঝায়, যা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা নির্দেশিত কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নির্দেশনা। অর্থ প্রদানের জন্য কি নির্দেশনা, ব্যক্তিকে বা বাহককে প্রদেয়। এরপর হচ্ছে যে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 13 ক ধারা অনুসারে এখানে বলা হয়েছে যে প্রাপকের নির্দেশে, প্রাপকের নির্দেশে, প্রাপক মানে হচ্ছে যে চেকের যে চেকটাকে বহন করে, তো সেটাকে আমরা প্রাপক বলি। প্রাপকের নির্দেশে কোনো ব্যক্তি বা বাহককে পরিশুদ্ধ অঙ্গীকার পত্র, বিনিময় বিল বা চেককে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। আশা করছি তোমরা সংজ্ঞাগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো। এখন দেখো এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, ফার্স্ট ওয়ান হচ্ছে যে হস্তান্তরযোগ্য দলিল সহজেই এক পক্ষ থেকে অন্য পক্ষের নিকট হস্তান্তর করা যায়। এটি একটি সত্যহীন লিখিত দলিল। এটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য। দলিলে পরবর্তী ধারকের দোষ ত্রুটি থাকার জন্য দলিলে পূর্ববর্তী ধারকের দোষ ত্রুটি থাকার জন্য পরবর্তী ধারক দায়ী নয়। অর্থাৎ এই বিনিময় বিল বা চেক এটা হচ্ছে আস্তে আস্তে হাত বদল হবে, হস্তান্তর হবে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে। এখন পূর্ববর্তী যদি অর্থাৎ প্রথম জনকে যদি এখানে ভুল করে থাকে, তার জন্য কিন্তু এখানে দ্বিতীয় জন দায়ী হবে না। দুইভাবে হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তর করা যায়, এক হচ্ছে অপর্ণের মাধ্যমে, আরেকটা হচ্ছে অনুমোদন বা পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে। অনুমোদন দিয়েও হচ্ছে তো মালিক সে অনুমোদনের মাধ্যমে এটাকে দ্বিতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারে। উল্লেখ্য যে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইন জারির মাধ্যমে হস্তান্তরযোগ্য দলিল সমূহকে স্বীকৃতি প্রদান করা হয়। উল্লেখিত আইন অনুযায়ী অঙ্গীকারপত্র, বিনিময় বিল, চেক হস্তান্তরযোগ্য দলিল। বাংলাদেশের সচরাচর ব্যবহারযোগ্য হস্তান্তরযোগ্য দলিল সমূহের মধ্যে চেক একটি সাধারণ এবং জনপ্রিয় দলিল, যা ব্যাংক কর্তৃক গ্রাহককে তার আমানতি হিসাবের বিপরীতে ইস্যু করা হয়। ওকে, আমরা এখন হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য বলি, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকে একটি হস্তান্তরযোগ্য দলিলে বা দলিল সমূহে আমরা সেটা আলোচনা করব। ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে লিখিত দলিল। যে কোনো দলিলে লিখিত হয়ে থাকে, তাই হস্তান্তরযোগ্য দলিলও যথানিয়মে লিখিত একটি দলিল। অঙ্গীকার পত্র দেনাদার কর্তৃক, এটা অবশ্যই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আমি যেটুকু এখন পড়ছি। অঙ্গীকার পত্র দেনাদার কর্তৃক, বিনিময় বিল পাওনাদার কর্তৃক সাদা কাগজে লেখা হয়। অঙ্গীকার পত্র দেনাদার কর্তৃক, বিনিময় বিল পাওনাদার কর্তৃক সাদা কাগজে লেখা হয়। অনুরূপভাবে চেক আমানতকারী কর্তৃক ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপানো পাতায় লেখা হয়। তাহলে চেককে সরবরাহ করে, ব্যাংক সরবরাহ করে, এবং সেটা হচ্ছে যে কে লিখে, সেটা হচ্ছে ব্যাংকের যে গ্রাহক। চেক আমানতকারী কর্তৃক ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপানো পাতায় লেখা হয়। ওকে, এটা হচ্ছে অবশ্যই হস্তান্তরযোগ্য দলিলটি হতে হবে কি লিখিত দলিল হতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে আমাদের একাধিক পক্ষ। চুক্তির ক্ষেত্রে একাধিক পক্ষ থাকা আবশ্যক, তেমনি হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে, হস্তান্তরের ক্ষেত্রে যে কোনো হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই একাধিক পক্ষ থাকে। সাধারণত দেনা পাওনাদার নিষ্পত্তির জন্য
হস্তান্তরযোগ্য ঋণ দলিল লেখা হলে অবশ্যই এক পক্ষ হচ্ছে দেনাদার, অন্য পক্ষ পানাদার থাকবে। যে কোনো হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই একাধিক পক্ষ থাকে। সাধারণত দেনা-পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে দেনা-পাওনা নিষ্পত্তির জন্য হস্তান্তরযোগ্য ঋণ দলিল লেখা হলে অবশ্যই এক পক্ষে দেনাদার এবং অন্য পক্ষে পানাদার থাকবে। অঙ্গীকারপত্রে সাধারণত দুটি পক্ষ থাকে। অঙ্গীকারপত্রে সাধারণত দুটি পক্ষ থাকে। এমসিকিউ, এটা একটু ভালোভাবে মনে রাখবে। তাহলে এখানে বলা হয়েছে কি অঙ্গীকারপত্রে সাধারণত দুটি পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে অঙ্গীকার দাতা, অর্থাৎ যে ওয়াদা প্রদান করে, অঙ্গীকার দাতা। আরেকটা হচ্ছে অঙ্গীকার গ্রহীতা। বিনিময় বিল ও চেকে সাধারণত তিনটি পক্ষ থাকে। এটা দুইটা এমসিকিউ, এখান থেকে ভালোভাবে শিখে নাও। হচ্ছে যে আমি প্রথম যে লাইনটা পড়লাম সেখানে বললাম যে অঙ্গীকার পত্রে দেখো এখানে প্রথমে 3টা এমসিকিউ গেছে, এখানে আরো 2টা এমসিকিউ তোমাদের উল্লেখ করে আমি বলছি যে অঙ্গীকার পত্রে সাধারণত দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে যে অঙ্গীকার দাতা এবং অঙ্গীকার গ্রহীতা। কিন্তু চেক এবং বিনিময় বিলের ক্ষেত্রে 3টা পক্ষ থাকে, একটা হচ্ছে আদেষ্টা, আদিষ্ট ও প্রাপক। এই 3টা শব্দ তোমাদের হয়তো এখন একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমরা এই 3টা বিষয় নিয়ে ডিটেলসে আরো পরে আলোচনা করছি, পরবর্তী কোশ্চেনে আলোচনা করব। দেখো, তাহলে এখানে আমি আগের যে পয়েন্টটা পড়াইছি এই পয়েন্টটাতে যে অঙ্গীকারপত্র দেনাদার কর্তৃক, বিনিময় বিল পাওনাদার কর্তৃক সাদা কাগজে লিখা হয়। বিনিময় বিল হচ্ছে যে পাওনাদার কর্তৃক, দেনাদার না, পাওনাদার কর্তৃক সাদা কাগজে লিখা হয়। অনুরূপভাবে চেক আমানতকারী কর্তৃক, চেক হচ্ছে কার কর্তৃক? আমানতকারী কর্তৃক। চেক হচ্ছে আমানতকারী কর্তৃক সরি তাহলে একাধিক পক্ষ, অঙ্গীকার পত্রে সাধারণত দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে অঙ্গীকার দাতা আর একটা হচ্ছে অঙ্গীকার গ্রহীতা। কিন্তু বিনিময় বিলের ক্ষেত্রে সাধারণত, বিনিময় বিল বা চেকের ক্ষেত্রে সাধারণত 3টি পক্ষ থাকে, একটা হচ্ছে আদেষ্টা, আদিষ্ট ও প্রাপক। সত্যহীন প্রকৃতি, আমি কারো চেক দিলাম কিন্তু সত্য দিয়ে দিলাম, তাহলে সে টাকা তুলতে পারবে না। তো হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অন্যতম বৈশিষ্ট্য হলো অর্থ প্রদানের সত্যহীন নির্দেশ, অর্থাৎ এখানে থাকবে না, এখানে কি কোনো শর্ত থাকবে না, অর্থাৎ এতে মূল্য প্রদানের সত্যহীন নির্দেশ বা প্রতিশ্রুতি লিখিত থাকে। অঙ্গীকার পত্রের অর্থ প্রদানের সত্যহীন অঙ্গীকার থাকে। বিনিময় বিলে আদেষ্টা বা পাওনাদার আদিষ্ট বা দেনাদারকে অর্থ প্রদানের সত্যহীন নির্দেশ দেয়। আর চেকের ক্ষেত্রে চেকের ক্ষেত্রে আমানতকারী ব্যাংকে অর্থ প্রদানের সত্যহীন নির্দেশ দিয়ে থাকে। ওকে, তাহলে শর্তহীন প্রকৃতিটা আমরা সবাই বুঝছি, সেটা হচ্ছে কি সত্যহীন প্রকৃতি। প্রিয় ছাত্রছাত্রীরা, এই কোশ্চেনটা প্রত্যেকটা পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বোঝার আছে, এটা ভালোভাবে বুঝে নিবে, কোশ্চেনটা বারবার পড়বে, এটাতে প্রচুর এমসিকিউ আছে। তাহলে এখানে যেটা বললাম যে সত্যহীন প্রকৃতি, অর্থাৎ আমি কাউকে চেক প্রদান করব, সেই ক্ষেত্রে কোনো সত্য আরোপ করলে হবে না। প্রদানের জন্য এটা সত্যহীন একটা নির্দেশ প্রদান করতে হবে। স্বাক্ষর অবশ্যই হস্তান্তরযোগ্য ঋণের দলিলে যে প্রদান করবে এটা, তার অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই প্রস্তুতকারী বা তার পক্ষে আইনানুগ ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হতে হয়, আইনানুগ ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তাহলে হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই প্রস্তুতকারী বা তার পক্ষে আইনানুগ যে ব্যক্তি
কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। স্বাক্ষরের সাথে তারিখ থাকা আবশ্যক। প্রকৃত ব্যক্তি স্বাক্ষর ছাড়া এই দলিলের কোনো মূল্য থাকে না, তাই আইনসম্মত বা আইনসম্মত হয় না যদি স্বাক্ষর না হয়। যেমন চেক, তুমি কাউকে চেক প্রদান করছো, কিন্তু চেকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার যে তার কোনো স্বাক্ষর নেই, তাহলে এই চেক কোনো অর্থ অর্থ থাকবে? এই চেকটা হচ্ছে মূল্যহীন, বরঞ্চ তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের চেক ব্যাংকে উপস্থাপন করলে। এরপর হচ্ছে প্রতিদান। প্রতিদানের বিনিময়ে এই দলিল প্রাপ্ত হতে হবে। হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে এক পক্ষ যখন অন্য পক্ষের নিকট দলিলটি হস্তান্তর করে, তবে এটা ধরে নেওয়া হয় যে দলিলটি কোনো বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। মনে করো তুমি রাস্তার একটি চেক কুড়িয়ে পেয়েছো, এর অর্থ তুমি উত্তোলনের অধিকার রাখো না। অর্থাৎ তুমি ধরো যে তুমি একটা রাস্তায় একটা চেক পেয়েছো এবং এই চেকটা তুমি কোনো উত্তোলনের অধিকার রাখো না, কারণ হচ্ছে কি এর বিনিময়ে তুমি চেক ইস্যুকারীকে কিছুই দাওনি। অর্থাৎ অবশ্যই প্রতিদান থাকতে হবে। কারো কাছ থেকে তুমি টাকা পাও, টাকার বিনিময়ে সে তোমাকে প্রাপ্ত টাকার বিনিময়ে তোমাকে নগদ টাকা না দিয়ে চেক বা বিনিময় বিল বা অঙ্গীকার পত্র এগুলো প্রদান করবে। হস্তান্তর যোগ্যতা, অবশ্যই হস্তান্তরযোগ্য হতে হবে। হস্তান্তরযোগ্য দলিল নগদ অর্থ যেমন একজনের কাছ থেকে অন্যজনের কাছে হাত বদল করা যায়, তেমনি ভাবে হস্তান্তরযোগ্য দলিলও নগদ অর্থের মতো হস্তান্তর করা যায়। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে হাত বদল করা যায়। আমরা চেকের কথা যদি বলি, প্রিয় ছাত্রছাত্রী, আমি একটু অসুস্থ, অর্থাৎ জ্বর থেকে গত 3-4 দিন আমার জ্বর ছিল। জ্বরের কারণে, ঠান্ডার কারণে একটু প্রবলেম হচ্ছে। তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করছি। ওকে, আমি আর একটু পড়ানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে হস্তান্তর যোগ্যতা, নগদ অর্থ যেমন একজন থেকে অন্যজনের কাছে হাত বদল করা যায় সহজে, তেমনি ভাবে হস্তান্তরযোগ্য দলিলও নগদ অর্থের মতো হস্তান্তর করা যায়। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে হাত বদল করা হয়। চেকের ক্ষেত্রে বললাম বাহক চেক কম নিরাপদ, কারণ হচ্ছে যে এই চেকটা যখন যে ব্যক্তি পাবে ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে, কিন্তু এই চেকে যদি দাগ কাটা হয়, ক্রস করা হয়, তাহলে দেখা যাবে যে চেকটা হারালেও চেকের প্রকৃত হিসাবকারী বা যার নামে চেকটা ইস্যু করা হয়েছে ওই ব্যক্তি ছাড়া চেকটার অর্থ উত্তোলন করতে পারবে না। তো এই জন্য পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে যদি হাত বদল করা হয় তাহলে হচ্ছে যে অধিক নিরাপদ। প্রিয় ছাত্রছাত্রী, আমি নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। আজকে আরো সম্ভব হচ্ছে না। সবাই ভালো থাকবে এবং নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।